নমস্কার, যারা কর্মপ্রার্থী বন্ধুরা রয়েছেন আপনাদেরকে সুস্বাগতম এই নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। আপনারা হয়তো ভাবছেন যে এখন আর চাকরির খবর কোথায়? না, কর্মপ্রার্থী বন্ধুরা, আপনারা সত্যিই অবাক হবেন, অনেকগুলো চাকরির খবর এক্সটেন্ডেড করেছে। যে শেষ তারিখগুলো ছিল সেগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার নতুন অনেকগুলো চাকরির খবরও কিন্তু বেরোচ্ছে। এমনও কিছু সেক্টর রয়েছে যে সেক্টরগুলির সঙ্গে যে বর্তমানে যে নির্বাচনের যে ডামাডোল চলছে তার সঙ্গে কিন্তু এগুলোর কোনো যোগাযোগ নেই। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে কাজের সন্ধানে, সে কাজের সন্ধানে কিন্তু একদম সত্যিকারের লাইভ রয়েছে বলতে পারেন। এই দেখুন না, বলেছিলাম ভারতীয় রেলে মিনিস্টেরিয়াল বলে কিছু পোস্ট রয়েছে। মিনিস্টেরিয়াল একটা শব্দ মাত্র, কিন্তু যদি আমরা পদ ভিত্তিক বিশ্লেষণ করি তাইলে দেখা যাবে এর মধ্যে 30টি 30 ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। যে পোস্টগুলোকে একসাথে যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় 1665 জনের চাকরি। শেষ তারিখ যে পূর্বতন বিজ্ঞপ্তি যা বেরিয়েছিল সে অনুযায়ী কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। যেদিনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেদিনই দেখা গেল যে না, শেষ তারিখটাকে আবার 15 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। বাহ, ভালো খবর, অন্ততপক্ষে আপনাদেরকে জানানোর জন্যে। অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। যারা জানেন তো খুবই ভালো, আপনারা হয়তো ধীরে সুস্থে অ্যাপ্লাই করতে পারছেন। না, এখন কিন্তু আর অনলাইনে আবেদন করার যে আগে যেরকম জেমার থাকতো বা জেম লেগে যেত বা দেরিতে করলেও অনলাইনে ফিল আপ করার কাজটা করা যেত না, দিন দিন কিন্তু এগুলোর অনেকটাই উন্নতি ঘটেছে। এখন যদি আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন, মানে অ্যাপ্লাই করার পদ্ধতিটা জানেন, তবে কিন্তু আপনি পেরে উঠছেন। এর জন্যে যা যা আবশ্যক, অর্থাৎ যে উন্নত মানের ডিভাইস যেটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আপনার হাতে থাকতে হবে। এটা অবশ্য ঠিক। যে অনেক ধরনের কনফিগারেশন রয়েছে, যে কনফিগারেশনে সেগুলো অনেক সময় সাপোর্ট করে না, যে ওয়েবসাইট বা যে ওয়েব পেজে এগুলোকে ফিল আপ করতে হয়, সেগুলো যদি না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এগুলো এড়িয়ে উন্নত মানের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে কিন্তু যথারীতি অ্যাপ্লাই করা যাচ্ছে। আর অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধে হয়, যে কোনো অনলাইনে ফর্ম ফিল আপের কৌশলের কথা বলুন, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমরা রয়েছি আপনাদের জন্যে। আমরা জানিয়ে দিতে পারবো কোনটার অ্যাপ্লাই করার ওয়েবসাইটটা কি, কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে বসলে আপনি খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবেন, ইত্যাদি ভিন্ন ভিন্ন রকমের কিন্তু কায়দা কানুন রয়েছে। তাই অনেক সময় দেখা যায় কি, অনেক কর্মপ্রার্থী বন্ধুরা অ্যাপ্লাই করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, বুঝে উঠতে পারছেন না যে কিভাবে অনলাইনে ফিল আপটা করবেন। যে জায়গাতে আপনি আটকে যাচ্ছেন তাদের যে সোর্স, তাদের যে ওয়েবসাইটের যে সোর্স, যেখানটায় বা যারা সেটাকে তৈরি করছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করে নিতে পারেন। তাদের যে ফোন নম্বর দেওয়া থাকে বা কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে সেগুলোতে যোগাযোগ করেও কিন্তু আপনি আপনার সুলুক সন্ধান পেয়ে যেতে পারেন। এগুলোর খবর অনেকেই জানেন না। অনেকেই একটা অজুহাত তুলেন যে অনলাইনে জ্যাম লেগে আছে আর ফর্ম ফিল আপ করতে পারছি না, এ ধরনের। আমি আপনাদের চাকরির খবরের পাশাপাশি এই অ্যাপ্লাই করার যে পদ্ধতিগুলো, এগুলোও কিছু কিছু বলে দেওয়ার জন্যে এই চেষ্টাটা করে যাচ্ছি। কেননা এটা কিন্তু একটা ভাইটাল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা চাকরির খবর জানবো আর কিভাবে অ্যাপ্লাই করব সেটা জানবো না, অ্যাপ্লাই করতে পারবো না। অনলাইনে অ্যাপ্লাই করার প্রায় এখন বলতে পারেন 90% অ্যাপ্লাই কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে। তো ডিজিটাল মেথডে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই, সবাই যদি সেই অ্যাপ্লাইটা করতে না পারি তাহলে তো আমরা চাকরির জন্যে যে খবরগুলো জানানোর কোনো উদ্দেশ্য বা সেটা সার্থক হয়ে উঠবে না। তো অনেকগুলো কথা বলে নিলাম শুরুতেই। যে কথাটা বলছিলাম, প্রচুর চাকরির খবর রয়েছে। যে তারিখটা শেষ হয়ে আসছে
যেমন ধরুন রেল দপ্তরের যে 1,03,769 জনের যে চাকরিটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, এটারও তো আরও বেশ কয়েকদিন রয়েছে। যারা এখনও অ্যাপ্লাই করার কাজটা করে উঠতে পারেননি, আপনাদের বলছি অন্ততপক্ষে 12 এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন পার্টটা করে নিন। রেজিস্ট্রেশন পার্টটা যদি আপনি করে নিতে পারেন, তার পরবর্তী যে স্টেপগুলো, তার পরবর্তী যে আরও প্রায় 5টি স্টেপ রয়েছে একদম ফি পেমেন্ট পর্যন্ত, সেই স্টেপগুলো আপনি পরবর্তী সময়েও করতে পারবেন। তারিখ পেয়ে যাবেন। এর পরবর্তী সময়ে আপনি কিন্তু হাতে গুনে আরও 7টি দিন পেয়ে যাবেন অ্যাপ্লাই করার সম্পূর্ণ কাজটা শেষ করার জন্যে। তাই বলছি, যারা এখনও রেলওয়ে ডিপার্টমেন্টে যে 1 লক্ষর উপরে যে চাকরিটা হবে, যে চাকরির জন্য আপনারা দিন গুনছিলেন, খবর বেরিয়ে গেছে, সে অনুযায়ী কিন্তু যে অ্যাপ্লাই করার যে দিনের সংখ্যাটা, সেটা কিন্তু একটুখানি কমই দেওয়া হয়েছে। কোনো অসুবিধা নেই। কেউ সার্ভারের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না, সেই অভিযোগটা কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছি না। অনেকে অভিযোগ জানাচ্ছেন যে পেরে উঠছি না, তার মানে উনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছেন না। যেখানটায় ক্লিক করলে বা যে ওয়েবসাইটের যে লিঙ্কে গেলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন, সেটা হয়তো করে উঠতে পারছেন না। তার জন্য আপনাকে আরও একটু ইনস্ট্রাকশান দেখে নিতে হবে, অথবা বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। আর এটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তবে আমরা রয়েছি, আমাদের দপ্তরেও আপনারা যোগাযোগ করে অনলাইনে আবেদন করার যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলো আপনারা হাতে কলমেও কিন্তু দেখে নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে। হ্যাঁ, যা বলছিলাম, চাকরির খবর জানাবো, কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা নিয়মিত দেখছেন। এই কাজের সন্ধানে অনুষ্ঠানে বিশেষ করে যদি খুব সংক্ষেপে বলি, যেমন ধরুন যারা গ্র্যাজুয়েট, কোনো নম্বরের কড়াকড়ি নেই, আপনি বিএ পাস হতে পারেন, বিকম হতে পারেন, বিএসসি, বিবিএ, বিসিএ, যে কোনো, অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই কিন্তু আপনি স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, যে ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিবিটির মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আপনাকে বাছাই করা হবে। প্রাথমিক পর্যায়ে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় সফল হলে পর আপনার আবার মেইন পরীক্ষা দিতে হবে, মূল পরীক্ষা। তো বুঝতেই পেরেছেন, দুটো পরীক্ষার মাধ্যমে আপনাকে বাছাই করা হবে। যে প্রথম পরীক্ষাটা, সেই পরীক্ষাটারও কিন্তু আপনি দিনক্ষণ পেয়ে যাবেন। সেই অনুযায়ী যদি আপনি আগ্রহী থাকেন এবং উপযুক্ত থাকেন, আপনার বয়সটা যদি অনূর্ধ্ব 30 হয়ে থাকে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারেন। সে আবেদন করার জন্য যে শেষ তারিখটা, সেটা 22 এপ্রিল। 22 এপ্রিলের মধ্যে কিন্তু আপনাকে এসবিআইয়ের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করে আপনি অনলাইনে আবেদন করে নিতে পারেন। আবেদনের কাজটা আগে সেরে নিন, তারপর জেনে নেবেন বা বুঝে নেবেন তার সিলেবাস কী রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে। যে সিলেবাস অনুযায়ী দেখবেন আপনি এক একটা বিষয়ের জন্য কিন্তু নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয়ের কাজ শেষ করতে হবে। খুবই ভালোভাবে যদি আপনি দেখে নিতে পারেন, সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যদি আপনি পরীক্ষা দেন, তবে কিন্তু আপনার জন্যে সাফল্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, তারপর আরেকটা ব্যাংকের কথা বলতে পারি, সেটা হচ্ছে আইডিবিআই। আইডিবিআইতেও কিন্তু এ ধরনের এক্সিকিউটিভ পোস্টে 920 জনকে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, নিয়োগ করানো হচ্ছে। এর জন্যও কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। আর গ্র্যাজুয়েট হওয়ার পর যদি আপনার এগ্রিগেট যে নম্বরটা, অর্থাৎ মোট যে নম্বরটা, সেটা যদি একটু অধিক পরিমাণে থাকে, ধরুন 45% বা 50%, তবে কিন্তু জেনে নিতে পারেন আপনার জন্য একটু অগ্রাধিকার রয়েছে। আপনার পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পাশাপাশি যদি আপনার প্রাপ্ত নম্বরের পরিমাণটা একটুখানি বেশি থাকে, তবে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি আবেদন করতে পারেন, আপনার জন্য শেষ তারিখ 15 এপ্রিল পর্যন্ত রয়েছে। এক্ষেত্রেও কিন্তু বয়সের যে সীমারেখাটা, সেটা 30 পর্যন্ত রয়েছে। আর এই যে আমি বয়সের সীমারেখাটা বলে থাকি, এটা কিন্তু জেনারেল যারা রয়েছেন তাদের জন্যে। যারা ওবিসি রয়েছেন, আপনারা
নিয়ম অনুযায়ী অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। যারা এসসি বা এসটি রয়েছেন আপনারাও ছাড় পেয়ে যাচ্ছেন, নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পেয়ে থাকেন আপনারা। পাশাপাশি যে বয়সের কোনো ছাড় নেই, কিন্তু যে পদগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আবার নতুনভাবে ইডব্লিউএস যে সেকশনটা রয়েছে অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন বলে যে সেকশন করা হয়েছে তার জন্য কিন্তু কিছু সংখ্যক পদ রিজার্ভ রাখা হয়েছে। অর্থাৎ যারা এই সেকশনে রয়েছেন আপনারা বুঝে নেবেন, দেখে নেবেন কিভাবে এই সেকশনের সুবিধাটা পাওয়া যেতে পারে। যাদের বার্ষিক আয়ের একটা নির্দিষ্ট পরিমাণ জানানো হয়েছে, সেই নির্দিষ্ট পরিমাণ টাকা যদি বার্ষিক আয়ের মধ্যে হয় তবে কিন্তু আপনি ইডব্লিউএস ক্যাটাগরিতে পড়তে পারেন। আর তার জন্যে আপনাকে কোথা থেকে সংগ্রহ করতে হবে সেই শংসাপত্র সেটাও কিন্তু আপনাকে জেনে নিয়ে তবেই আপনি ওই উপযুক্ত যে বিষয়টা অর্থাৎ যেখানটায় আবেদন করলে আপনি কিছু সংরক্ষিত আসন পেতে পারেন সেটার জন্য কিন্তু আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন বা এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইডব্লিউএস এর জন্যও কিন্তু বেশ কিছু শূন্যপদ সংরক্ষিত রাখা হয়েছে। আর অবশিষ্ট যা রয়েছে সেগুলি তো অবশ্যই জেনারেল প্রার্থীদের জন্য ইউআর মুডে রাখা হয়েছে, সেগুলো হচ্ছে আনরিজার্ভ অর্থাৎ অসংরক্ষিত, সবাই এর জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি আরও একটা ব্যাংকে যেমন ধরুন সিন্ডিকেট ব্যাংকে 129 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। একই রকমভাবে এলাহাবাদ ব্যাংকেও কিন্তু এ ধরনের কিছু স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে। সবগুলোরই শেষ তারিখ 18 এপ্রিল, 24 এপ্রিল এ ধরনের। বয়সের সীমারেখা 30 পর্যন্ত। আর এগুলোর ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার আগে দেখে নিতে হবে। হ্যাঁ, এতক্ষণ হয়তো অনেকেই বোর ফিল করছেন যে শুধুমাত্র ব্যাংকের কথাই বলছি। না, আমার ইচ্ছাটা ছিল এরকম যে ব্যাংকের যে পরীক্ষাগুলো বা ব্যাংকের যে নিয়োগের কথাগুলো সেই চাকরির খবরগুলো একত্রে যদি বলে নিই তাহলে তারা যারা শুনছিলেন আপনারা হয়তো কিছুটা সুবিধে হবে। আপনারা ইতিমধ্যে ব্যাংকের সমস্ত চাকরির খবরগুলো জেনে নিলেন, এর মধ্যে কোথায় কোথায় ব্যাংকে চাকরির সুযোগ রয়েছে। এবার যদি আমরা যে ধরে নিলাম ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বা অধীনে নয় মাধ্যমে বলতে পারেন, তারা হচ্ছে পরীক্ষা যে সিস্টেমটা সেটা তারা অর্গানাইজ করে থাকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। আর যে নিয়োগটা হবে সেটা হবে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সাব ইন্সপেক্টর পোস্টের চাকরি। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 53টি, যার মধ্যে পুরুষরাও আবেদনের যোগ্য, মহিলারাও আবেদনের যোগ্য। অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ের শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ 53টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে 9টি রয়েছে এসসির জন্যে আর 19টি রয়েছে এসটি প্রার্থীর জন্যে আর 25টি রয়েছে অসংরক্ষিত আসন। হ্যাঁ, এর মধ্যে দুটো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বয়সের সীমারেখা, আরেকটা হচ্ছে শারীরিক মাপঝোঁক। হ্যাঁ, দেখে নিতে হবে আপনার বয়সের সীমারেখাটা, সেটা কিন্তু 21 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ 27-এর মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর ন্যূনতম অর্থাৎ অন্ততপক্ষে আপনার বয়স কিন্তু 21 হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। আপনি যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হন না কেন আপনি কিন্তু আবেদনের যোগ্য। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে শারীরিক মাপঝোঁকেরও কিন্তু একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ যেহেতু পোস্টের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সেক্ষেত্রে শারীরিক মাপঝোঁকের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দৈহিক যে উচ্চতা, পাশাপাশি বুকের যে মাপ এবং ওজন, এই 3টা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই নজর দিতে হবে, দেখে নিতে হবে বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সে অনুযায়ী যদি আপনার দৈহিক যে পরিকাঠামো বা আপনার যেটাকে আমরা বলি শরীরের মাপঝোঁক সেটা থাকে, অবশ্যই কিন্তু আপনি আবেদনের যোগ্য হয়ে উঠেছেন। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু এরকম দুটো রয়েছে, একটা হচ্ছে দৈহিক উচ্চতার কথা, আরেকটা হচ্ছে দৈহিক ওজনের কথা। সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করার আগে টিপিএসসির যে নির্দিষ্ট বিজ্ঞাপন রয়েছে
সেই বিজ্ঞাপন পড়ে বিস্তারিত জেনে তবেই কিন্তু আপনি আপনাকে মিলিয়ে নিয়ে তবেই কিন্তু আপনি আবেদন করতে বসবেন। হ্যাঁ, যে প্রসঙ্গটা বলছিলাম এই আবেদন করার বিষয়টা নিয়েই, টিপিএসসির আবেদন করার ক্ষেত্রে এখন যে অনলাইনে আবেদনের কথা যে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে প্রাথমিকভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওটিআর, অর্থাৎ ওয়ান টাইম আপনাকে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হবে। এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কিন্তু আপনাকে করে নিতে হবে। এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময় আপনাকে অনেকগুলো ধাপ পেরোতে হবে, তা ঠিক। দেখতে দেখতে আপনার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে ফোন নম্বর বা আপনি যে ইমেল আইডি মেনশন করছেন তার মধ্যে ফোন নম্বরে কিন্তু আপনার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপি যাচাই করে নেওয়া হয় ওটিপির মাধ্যমে, ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে। তারপর যখন দেখলেন যে হ্যাঁ ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার তৈরি করা যে আপনি আইডিটা অর্থাৎ ইউজার আইডিটা ইউজ করেছেন দিয়েছেন, পাশাপাশি যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ড সেই ইউজার আইডি আপনি সেটা ব্যবহার করেছেন, আপনি সেটা তৈরি করেছেন, সেটাকে এবার আপনি কার্যকরী ভূমিকায় পেয়ে যাবেন। অর্থাৎ এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটাকে আপনি ব্যবহার করে এইবার আপনার প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। আপনার প্রোফাইলটাকে আগে তৈরি করে নেবেন ওই ইউজার আইডি এবং ওই পাসওয়ার্ডের মাধ্যমে ওপেন করে। হ্যাঁ, যে আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করে নিলেন, তৈরি করে নিলেন, তারপর একে একে প্রথমত আপনার যে অ্যাড্রেস, যে ঠিকানা, সে অনুযায়ী আপনি সেটাকে আপলোড করে নিলেন। অ্যাড্রেসের পর আসবে আপনার কোয়ালিফিকেশানের যে কলাম আসবে, সেটা একটা ধাপ থাকবে। সেই ধাপে আপনাকে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস জানিয়ে সেটাকেও আপনি আবার সেভ করে নিলেন। কোয়ালিফিকেশান ডিটেলসের পর এবার আসবে আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাকেও আপলোড করার সুযোগ দেওয়া হয়ে থাকে। সেই এক্সপিরিয়েন্স আপলোড করার পর এই এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু যারা সরকারি কর্মরত রয়েছেন বা বেসরকারি কর্মরত হতে পারেন, যারা যেখানটাই করে থাকেন সেটাও কিন্তু আপনি এখানটায় আপলোড করতে পারেন। আপনার সমস্ত তথ্যই কিন্তু আপনি আপলোড করে নিতে পারেন। এরপর আপনি যখন প্রিভিউ দেখে নিলেন যে আপনার পুরো দরখাস্ত কমপ্লিট হয়েছে কিনা, তারপরে আপনার কাছে সুযোগ আসবে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করার জন্যে। হ্যাঁ, ফটো সিগনেচার আপলোড করার ক্ষেত্রেও কিন্তু অনেকেই কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় ভুগছেন। আপনাদেরকে খুব ভালো বলে দিতে পারি একটা জিনিস, যে যখনই আপনি ফটো এবং সিগনেচার আপলোড করতে গিয়ে সমস্যায় পড়বেন, তখন দেখবেন আপনার যে আপনি যে স্ক্রিনে খুলেছেন ওয়েবসাইট, সেখানটায় বাম দিকে দেখবেন একটা লিঙ্ক পেয়ে যাবেন যে ফটো বা সিগনেচারকে ক্রপ করার জন্যে যে পদ্ধতিগুলো, সেটাও যদি আপনি করে নিতে পারেন তবে কিন্তু আপনার ফটো সিগনেচারের সমস্যারও সমাধান হয়ে গেল। এবার আপনি আপলোড করে নিলে আপনার কিন্তু তৈরি হয়ে গেল, আপনি রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এবার যখন আপনি চিন্তা করবেন যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে চাইবেন, অনলাইনে অ্যাপ্লাই করার ইচ্ছে প্রকাশ করে যখন আপনি নির্দিষ্ট বিজ্ঞপ্তির, অর্থাৎ যে বিজ্ঞপ্তিতে আপনি অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটাকে লিঙ্ক করে আপনি ক্লিক করলে আপনাকে কিন্তু একটা ইনফরমেশন জানাবে যে আদৌ আপনি এর জন্য উপযুক্ত কিনা। যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন তখন আপনার কাছে কিছু অতিরিক্ত প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলোর উত্তর দিলে আপনি এবার আপনার অ্যাপ্লাইয়ের ফাংশন আধা আধি হয়ে গেল, অর্ধেক কাজ সম্পন্ন হয়ে গেল। এবার হবে আপনার পেমেন্ট, অর্থাৎ আপনি যে পরীক্ষার ফি জমা করবেন সেটা জমা করার জন্যে ভিন্ন ভিন্ন রকমের উপায় আসবে। প্রায় 5টি বা 6টি উপায় আসবে কিভাবে আপনি অনলাইনে ফি দিতে পারেন। সেক্ষেত্রে বিশেষ করে আমার উপদেশ থাকবে, যারা এটিএম ব্যবহার করেন আপনারা এটিএম নাম্বার দিয়ে করে নিতে পারেন, যারা নেট ব্যাংকিং ব্যবহার করেন আপনারা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করে নিতে পারেন। করে নেওয়ার পর দেখবেন আপনি আপনার অনলাইনে আবেদন করার যে পুরো কার্যক্রমটা সেটা সম্পন্ন হয়েছে। আপনি এবার আপনার সুবিধার জন্যে আপনি যে অ্যাপ্লাই করেছেন যে অ্যাপ্লিকেশান, যেটাকে আপনি এটার যে অ্যাপ্লিকেশান এটাকে আপনি প্রিন্ট আউট করে
এক কপি আপনার কাছে রেখে দেবেন আপনার প্রিন্ট আউটটা দেখে নেওয়ার জন্যে। পাশাপাশি আপনি যে পেমেন্ট করেছেন তারও কিন্তু একটা নির্দিষ্ট রিসিপ্ট কপি বেরিয়ে আসবে, সেই রিসিপ্ট কপিটাও কিন্তু আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন। কোথাও পাঠাতে হবে না, কোথাও জমা করতে হবে না, আপনার অনলাইনে ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, অতএব এইভাবে যে বললাম, আপনারা যারা ইচ্ছুক ছিলেন আপনারা নিশ্চয়ই শুনেছেন, এবং আরও যারা যে ভাবছেন যে না হাতে কলমে যদি বিষয়টা দেখে নিতে পারি তবে হয়তো আরও একটু সুবিধা হবে, হ্যাঁ আমরা রয়েছি আপনাদের জন্যে। আমরা প্রায়শই বলে থাকি যে যে নম্বরটা আপনারা টিভির পর্দায় দেখছেন 9436120305, এই নম্বরে আপনারা হাই বা হ্যালো লিখে যদি আপনারা হোয়াটসঅ্যাপেও যদি লিঙ্ক আপে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন, দেখবেন আপনাদেরকে আমরা আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা আমাদের তরফ থেকে সাধ্য অনুযায়ী যা সহযোগিতা করতে পারি সেটা অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন। তো আবারও বলবো, আপনারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই কাজের সন্ধানে জনিত বা এই চাকরির খবর জনিত কোনো বিষয়ে তথ্যের ব্যাপারে। আমি প্রায়শই বলে থাকি যে চাকরির সম্ভার নিয়ে আসি, তার অর্থ এই নয় যে কাউকে আমরা চাকরি দিতে পারছি। আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে চাকরির খবরটা আপনাদের কাছে পৌঁছাতে পারছি, যে কম্পাইল করে নিয়ে থাকি কোথায় কোথায় চাকরির খবর রয়েছে। হ্যাঁ, চলুন টিপিএসসি থেকে এবার যদি আমরা শুরুতে যা বলেছিলাম রেল দপ্তরের কথা, একদম ঠিক। রেল দপ্তরে মিনিস্টেরিয়াল বলে 1665 জনকে নিয়োগ করা হবে বলে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যার শেষ তারিখটা পেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল রেল দপ্তর, হ্যাঁ কারণটাও জানতে পেরেছি, তারা জানিয়েছে যে রেল দপ্তরে ঠিক এই মুহূর্তে প্রচুর সংখ্যক লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রার্থীরা কোনটা অ্যাপ্লাই করবে কোনটা অ্যাপ্লাই করবে না সে ব্যাপারে তারা একটু অনেকটাই ব্যতিব্যস্ত হয়ে উঠছে। তার জন্যেই নাকি মিনিস্টেরিয়াল যে পোস্টগুলোতে আমরা বলতে পারি স্টেনোগ্রাফার, ফটোগ্রাফার, কুক, পিজিটি, টিজিটি, মিউজিক টিচার, ড্যান্স টিচার, এ ধরনের প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে। যোগ্যতা, হ্যাঁ মাধ্যমিক পাশের নেই, 12 পাস থেকে শুরু। আর যারা মাধ্যমিক পাস করেছেন আপনাদের হতাশ হওয়ার তো কিছু নেই, আপনাদের জন্য তো গ্রুপ ডি লক্ষাধিক লোককে নিয়োগ করা হচ্ছে, স্রেফ মাধ্যমিক পাস, অন্য কোনো কোয়ালিফিকেশনের আবশ্যকতা নেই। যদি থাকে অগ্রাধিকার পাবেন সে আলাদা কথা, কিন্তু যদি না থাকে তবেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তো হতাশ হওয়ার কী রয়েছে? হ্যাঁ, যেটা বলছিলাম মিনিস্টেরিয়াল পোস্টে যারা উচ্চ মাধ্যমিক রয়েছেন আপনাদের জন্য সুযোগ রয়েছে, যারা গ্র্যাজুয়েট রয়েছেন আপনাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে, যারা উচ্চ মাধ্যমিকের পর বা ধরুন আপনারা আইটিআই থেকে বিভিন্ন রকমের কোর্স করা রয়েছেন আপনাদেরও কিন্তু বাড়তি কিছু সুবিধা দেওয়া হয়েছে এই মিনিস্টেরিয়াল পোস্টে। আর পিজিটি টিজিটি যেগুলো বলেছি এগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে যে বিএড বা ডিএলএড এগুলোর কিন্তু আপনার সার্টিফিকেট থাকতে হবে, এগুলোতে আপনি পাশ করা হতে হবে। তবুও আমি কিন্তু একটা কথা বলবো যে যেহেতু এক্ষেত্রে অর্থাৎ মিনিস্টেরিয়াল পোস্টে হাতে গুনে 30টি ভিন্ন ভিন্ন পোস্টের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো যদি আপনি রেলের এই মিনিস্টেরিয়াল পোস্টে আবেদন করতে আগ্রহী হন। শুধু মিনিস্টেরিয়াল নয়, মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড পোস্ট বলা হয় এগুলোকে। কেন? কারণ এতটাই পৃথক পৃথক পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু একদিকে যেমন যোগ্যতার কথাও পৃথক পৃথক বলা হয়েছে, তেমনি বলা হয়েছে তার নিজস্ব বয়সের সীমারেখা। এমন কিছু পোস্ট রয়েছে 28 পর্যন্ত বয়স, এমন কিছু পোস্ট রয়েছে 33 পর্যন্ত বয়স রয়েছে ঊর্ধ্বসীমা। তো আমি কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো, আবেদন করার আগে যে বিজ্ঞপ্তিখানা রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে দেখে নেবেন, পড়ে নেবেন। কোথাও কোনো রকমের অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে একদম ভুল করবেন না, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর যেটা বলবো, শেষ তারিখটা কিন্তু 22 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাপ্লাই করবেন অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ অন করে। কি সুবিধা দেওয়া হয়েছে জানেন? অনেকে হয়তো ভাববেন যে না রেলওয়ের আবেদন করা
এত লক্ষ লক্ষ লোককে নিয়োগ করা হবে, খুবই বুঝি কষ্টসাধ্য না। প্রথমে যদি আপনি আপনার 3-4টি ইনফরমেশন, তথ্য আপলোড করে নেন, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি বিলং করছেন, আপনি এক্স সার্ভিসম্যান কিনা, আপনার বয়সের মানে ডেট অফ বার্থ কত, আপনার যোগ্যতাই বা কী, এই ইনফরমেশনগুলি যদি আপনি দিয়ে থাকেন তবে কিন্তু রেল দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনাকে জানান দেবে আপনি আদৌ এই পোস্টের জন্য উপযুক্ত কিনা। আর শুধু যে কোন পোস্টের জন্য আপনি উপযুক্ত রয়েছেন সেগুলি আপনার জন্য বাছাই করে আপনার সামনে চলে আসবে। এবার আপনি একটি মাত্র ফর্ম ফিল আপের মাধ্যমে একাধিক, এমনকি 30টি পোস্টের মধ্যে যদি আপনি 15টি পোস্টের জন্য উপযুক্ত হয়ে থাকেন তবে কিন্তু আপনি 15টি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারছেন একটি ফর্ম ফিল আপের মাধ্যমে। তো এই বিষয়গুলো এভাবে বলার চেয়ে আপনারা যদি নিজের চোখে যদি আপনি ইনস্ট্রাকশনটা দেখে নেন তবে যত সহজে বা যত তাড়াতাড়ি বুঝে উঠতে পারবেন। পাশাপাশি যদি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে যদি সরাসরি আপনি কৌশলটা দেখে নিতে পারেন, আমার মনে হয় আপনারা বোধহয় ভালো বুঝতে পারবেন বিষয়টা। আরও একটা পদ্ধতি রয়েছে, আপনি আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিন। আমরা যদি আপনাদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে এই অরিজিনাল যে বিজ্ঞপ্তিটা যদি আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিয়ে থাকি তবেও তো আপনারা সেটা পড়ে নিয়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ স্থাপন করে নিতে হবে। আপনারা শুধু শুনবেন আর শুনবেনই, আর কোনো কিছু অসুবিধা হলে হাত ছেড়ে দেবেন না, সেটা নয়। আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিলে আপনারা কিন্তু অনেকটাই এই কাজের সন্ধানে সংক্রান্ত সহযোগিতা পেয়ে যেতে পারেন। তো আজকের মতো যারা এই কাজের সন্ধানে অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনাদের আরও কিছু চাহিদা থাকতে পারে। যে প্রথমে একজন যেমন ফোনে বলেছিলেন, জানিয়েছিলেন যে আমাদেরকে যদি এই অনলাইনে ফর্ম ফিল আপের পাশাপাশি কোন পরীক্ষার সিলেবাসটা কীরকম হবে, প্রশ্নপত্রের ধরনটাই বা কীরকম হবে, এগুলো নিয়েও যদি আপনারা কিছু জানিয়ে থাকেন, হ্যাঁ, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা দেখছি যে যদি কাজের খবরের পাশাপাশি, অর্থাৎ এই কাজের সন্ধানের পাশাপাশি যে কোন পথে আপনারা প্রস্তুত হবেন, কিভাবে প্রস্তুত হবেন, কোন বিষয়ে পঠন পাঠন করে আপনারা আপনাদের প্রস্তুতিটা সেরে নেবেন, সে বিষয়ে যদি আমরা কিছু আপনাদেরকে জানাতে পারি তবে আমার মনে হয় বিষয়টা আরও একটু গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আশা করি। তো চলুন, আজকের মতন বিদায় জানাতে হবে আপনাদের। সময় ঘড়ির কাঁটা বলছে, কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটাই শেষ করে দিতে হচ্ছে। আবারও আহ্বান জানাবো, আগামী এপিসোডে কাজের সন্ধানে অনুষ্ঠান দেখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তো আপাতত আজকের মতো এখানটাই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।